নমস্কার, শুভ সন্ধ্যা। যেহেতু সামনে সরস্বতী পুজো, তো বিদ্যার দেবী মা সরস্বতী এবং বিদ্যার সাথে বাস্তু কিভাবে কানেকশন করছে, কিভাবে কানেক্টেড, সেটা কিন্তু আজকে দাদা শুনবো। কারণ আমি এটা নিয়ে কিন্তু ভীষণ এক্সাইটেড। তোমাকে আমি আগেও এটা নিয়ে বলতে শুনেছি, কিন্তু ওই যে একটা লাইভে মানে কাছে থেকে একটা শোনা বা সেই গাইডলাইন অনুযায়ী চলা বা রেমেডি গুলো ফলো করা, এটা কিন্তু সত্যি একটু হলেও অন্যরকম। তো একটু সবাই জয়েন করো এবং কার কার কি কি বিষয়ে জানার আছে সেটা অবশ্যই আমাকে বলবে। সেটা কিন্তু কমেন্ট করে তোমরা জানাতে থাকবে। সেটা কিন্তু তোমাকে ওপেন লাইভ বলে দেওয়া হবে, ঠিক আছে? ওপেন লাইভ বলে দেওয়া হবে। এবং যারা যে কোনো রকম কুষ্টি বা যারা যে কোনো রকম চার্ট এগুলো যারা করতে চাও, তোমরাও কিন্তু করতে পারো, তাতেও কোনো সমস্যা নেই। তোমাদের যাবতীয় যা কিছু কোয়েরিজ তোমরা অবশ্যই জানাবে। হীরকদা রয়েছে আমাদের সাথে, একটু সবাই কমেন্ট করে জানাবে যার যা কোয়েরিজ আছে। তো হীরকদা, লাইভটা আমি তো শুরু করে দিয়েছি, কিন্তু এবার আমি একটু মেইন টপিকে ঢুকছি। খুব বেশি সময় নষ্ট করতে ইচ্ছা করে না যখনই তোমার এখানে আসি। তো আমি বলতে চাইছি যে ধরো এই যে সরস্বতী পুজো, বা এটা তো একটা বিদ্যার সাথে কানেক্টেড, তো এখানে এটা কিভাবে বাস্তুর সাথে কানেক্টেড হচ্ছে? আমাদের যারা বিদ্যার্থী আছে, যারা লেখাপড়া করে, একদম ছোট থেকে যারা চাকরির জন্য পড়ছে বা যারা ইঞ্জিনিয়ারিং পড়ছে, প্রত্যেকেরই আশীর্বাদ তো মায়ের কাছ থেকেই আসে। হ্যাঁ, নিশ্চয়ই। তো আমাদের যে বাস্তুটা, ঘরের যে বাস্তুটা, তার একটা নির্দিষ্ট দিক থাকে। সেই কোন দিকে পড়লে আমাদের কনসেন্ট্রেশন ভালো হয়, কোন দেশের দিকে পড়লে আমাদের ব্রেনটাকে কাম থাকে, ঠান্ডা থাকে, এবং আমাদের মনোযোগটাও থাকে। তো এই দিকটাই আমাদের বাস্তুর সঙ্গে রিলেট করে। আমরা এমন একটা জায়গায় বসবো না যেখানে বসলে, পড়াশোনা নিয়ে বসলে আমরা পড়ার থেকে বাইরে বেশি কিছু চিন্তা করবো। আমরা যদি বাইরে বেশি চিন্তা করি বা মনোযোগে কনসেন্ট্রেশন করতে নাই পারি, তাহলে কখনোই আমরা কিন্তু বিদ্যার সঙ্গে পাবো না। তো হ্যাঁ, যে রুমটা আমরা অ্যাকচুয়ালি চাইছি বিদ্যার জন্য, সেই রুমটা হবে যে বাড়ির ওয়েস্ট অফ সাউথ ওয়েস্ট, মানে দক্ষিণ পশ্চিম রুম, বা যে রুমের যে দিকটা থাকবে, সেটা যে স্টাডি টেবিলটা থাকবে, সেটা হবে ওয়েস্ট অফ সাউথ ওয়েস্ট। এটা হলো বেস্ট পজিশন যে কোনো ছাত্রছাত্রীর জন্য। ওইখান থেকে আমাদের কনসেন্ট্রেশন আসে। এবার ছাত্রছাত্রীদের কিছু ডিভাইডেশন হয়, যেমন একদম ছোট যারা ক্লাস 10 পর্যন্ত পড়ে, তারা ওয়েস্ট অফ সাউথ ওয়েস্টে বসে স্টাডি টেবিলটা কিন্তু একদম দেয়ালের সঙ্গে ঠেসে দেবে না। তো ওইখান থেকে অবস্ট্রাগল বা বাধা আসে। স্টাডি টেবিল কিন্তু দূরে থাকবে, নর্থ ফেস হয়ে থাকবে। যারা ওই ছোট থেকে ক্লাস 10 পর্যন্ত, তারা নর্থের দিকে থাকবে অথবা পূর্ব দিকে বা ইস্টের দিকে মুখটা করবে। এইটা হলো বেস্ট। আর যারা একটু বড়, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছে, মানে ধরো কলেজে পড়ছে, হায়ার স্টাডি করছে, হায়ার স্টাডি যখন করতে যাবে তখন তো ভাগ হয়ে যায়। ইঞ্জিনিয়ারিং পড়ছে বা মেডিকেল নিয়ে পড়ছে, তো এইরকম যারা করবে তারা তাদের ফেসটা কিন্তু ওয়েস্ট অফ সাউথ ওয়েস্ট রাখবে। আর তার অ্যাকচুয়াল অ্যাঙ্গেলটা হবে 240 থেকে 270 ডিগ্রি অ্যাঙ্গেলটা। এই যে কোণটা, এই কোণটা আমি বলে দিচ্ছি কারণ মানে আজকাল সবার কাছে কম্পাস থাকে। একটা বড় বাস্তু কনসালটেন্টের কাছে গেলে এটা অনেকটা খরচের ব্যাপার থাকে, তো যারা সামান্য ব্যাপারের জন্য দরকার হয় না। তাই বলছি কম্পাসটা নেবে যারা 240 থেকে 270 ডিগ্রি যে অ্যাঙ্গেলটা, ওই অ্যাঙ্গেলে আমরা স্টাডি টেবিলটাকে সেট করবো। আর সেটা যখন ওটা সবার জন্যই রইলো, আর যেটা যখন ওই ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্টদের জন্য হবে, সেটা ফেসটাও সাউথই হবে। আচ্ছা, ঠিক আছে, সাউথ বলছে ফেসটা ওই সাউথ ওয়েস্ট অফ সাউথ ওয়েস্ট। আচ্ছা, আর এই যে কতটা কম্পাসে কতটা মাপটা হবে সেটা বুঝবো কি? ওটা কম্পাস খুললে বোঝা যায় যে কত ডিগ্রি থেকে কত ডিগ্রি আমাদের রুটটা আছে। জ্যামিতির যে কম্পাস ইউজ করে সেটা করতে পারবো নাকি না? এটা আমাদের মোবাইলের যে কম্পাস আছে না, সেই কম্পাসে আমরা দিক নির্ণয় করি। দিক নির্ণয় করি, সেখানটা প্রথমে খুব দেখতে দেখা যাবে কোনটা ওয়েস্ট সাইড, কোনটা নর্থ সাইড, কোনটা সাউথ। দাদাকে একটু থামিয়ে এবার আমি একটু বলতে চাই সেটা হচ্ছে আমার মতো যারা জানো না, ধরো কম্পাসের কোন দিকটা কিভাবে কি মাপবে, সেক্ষেত্রে একটা কিন্তু অনলাইন অ্যাপ রয়েছে, কম্পাস যে অ্যাপটা রয়েছে, তোমরা সেটার মাধ্যমে তোমরা দিক নির্ণয় করতে পারো। আদারওয়াইজ এটা তো যারা একটু বোঝে বা যারা একটু জানে বা তোমাকে জিজ্ঞেস করে নিলেও, কম্পাসের স্টাইল দেখলে কম্পাসের নর্থ সাইড দেখায়, ইন্ডিকেট করে কিছু কথা। নর্থ সাইড এটা আইডেন্টিফাই করা খুব একটা টাফ নয়, এটাই বলতে চাই। এবার যে দিকে ওয়েস্ট থাকবে, সেই ওয়েস্ট অফ সাউথ ওয়েস্ট 240 থেকে 270 ডিগ্রি অ্যাঙ্গেল, ওয়েস্ট অফ সাউথ ওয়েস্ট 240 থেকে 270, এটা সামান্য এদিক ওদিক হতে পারে, সামান্য এদিক ওদিক হতে
পারে। ওকে ওকে। এবার যারা দেখা যাচ্ছে আইন নিয়ে পড়াশোনা করছে, ল নিয়ে পড়াশোনা করছে, তাদের ফেসটা কিন্তু হবে সাউথের দিকে। আচ্ছা, যারা ল নিয়ে, যারা আইন নিয়ে পড়াশোনা করছো, আমার ফ্রেন্ড লিস্টে দারুণ, শুভজিৎ লিখেছে দারুণ, হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ। তো যারা ফ্রেন্ড লিস্টে যারা আমার রয়েছে, যারা ল নিয়ে পড়াশোনা করছো, তারা কিন্তু একটু করে দিচ্ছি। তো যারা ল নিয়ে পড়াশোনা করছো তারা কিন্তু একটু শুনবে, কারণ এবার টপিকটা কিন্তু তোমাদের টপিকে কিন্তু ঢুকতে চলেছি। হ্যাঁ, তো যারা ল নিয়ে পড়াশোনা করছো, তারা স্টাডি টেবিলটা তো ওয়েস্ট অফ সাউথ ওয়েস্টই থাকবে, কিন্তু যে তাদের যে মুখটা যে কোন ফেস করে থাকবে সেটা তারা কিন্তু সাউথে ফেস করে থাকবে, সাউথের দিকে ফেস করে থাকবে, মানে দক্ষিণ দিকে ফেস করে কিন্তু থাকবে যারা ল নিয়ে পড়াশোনা করছো। আর ইঞ্জিনিয়ারিংটাই বললাম, দেখো ইঞ্জিনিয়ারিং তারা কিন্তু সাউথ এন্ড সাউথ ওয়েস্ট ফেসই থাকবে, অথবা ওয়েস্ট ফেস করতে পারে, অথবা ওয়েস্ট ফেস। আচ্ছা, যারা ডক্টর, ইঞ্জিনিয়ারিং এগুলো যারা পড়তে চাইছো, উচ্চ বিদ্যার জন্য যারা পড়ছো, তোমাদের কিন্তু তোমাদের স্টাডি রুম বা স্টাডি টেবিল, আচ্ছা এক্ষেত্রে আমি একটা, আমার যেটা প্রশ্ন রয়েছে সেটা কি, মানে মুখটা ওয়েস্টের দিকে করে থাকবে কি, নাকি টেবিলটাও? স্টাডি টেবিলটা তো সাউথ ওয়েস্ট সবারই থাকবে, ওয়েস্ট অফ সাউথ ওয়েস্টের ওই অ্যাঙ্গেলটাই থাকবে, কিন্তু যে ফেসটা করবো আমরা কোন ফেসে করবো, সেই ধরো সেই ফেসটা যারা মানে একদম বাচ্চা, তারা মানে উত্তর দিক মানে নর্থে করলো, অথবা ইস্টে করলো। এবার যারা বাচ্চা নয়, যারা এবার বড় দিকে যাচ্ছে, এবার একটু চাকরিজীবীদের দিকে যাচ্ছে, বা যারা চাকরির জন্য পড়াশোনা করছে, তারা কিন্তু অবশ্যই তাদের ফেসটা ইস্টের দিকে করবে। আচ্ছা, তাদের ফেসটা ইস্টের দিকে করবে। আর এটা বোধ, মানে যারা চাকরি করতে, মানে চাকরির জন্য পড়াশোনা করছে তারা, প্লাস যারা চাকরি অলরেডি করছো, সেক্ষেত্রে তো আর বিদ্যার্থী বলা যায় না, বাট স্টিল মানে তারা তো কোথাও তো কানেক্টেড পড়াশোনার সাথে, কারণ আমরা অঙ্ক করবো, আমরা হিসেব রাখবো, সবটাই তো বিদ্যার সাথে, হ্যাঁ সবটাই বিদ্যার সাথে কানেক্টেড। তো তোমরা কিন্তু ইস্ট, তোমরা কিন্তু ইস্টের দিকে ফোকাসটা করবে, সেটা তোমাদের স্টাডি টেবিলটা সামনে রেখে এই যে ফেসটা, এই আমরা যে বসে রয়েছি, এই ফেসটা কিন্তু হবে ইস্টের দিকে, এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। তো এটা তো গেল একটা পার্ট। এবার কালার, এবার দাদা স্টাডি রুমের কালারে তো যাবো, তার আগে আমি একটা কথা যেটা তোমায় জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে আমাদের অনেক সময় এরকম মনে হয়, এরকম মাথায় আসে যে আমরা ধরো পড়াশোনা করছি, প্রচন্ড পড়াশোনা করছি, কিন্তু তাও কিছুই হচ্ছে না, মানে এটা কেন হয়? এটাও কি কোনোভাবে বাস্তুর সাথে? একদম আমরা পড়াশোনা করছি এবং আমরা কি পড়লাম সেটা বুঝতে পারছি না। তার একটা বড় কারণ হলো আমাদের যে কনসেন্ট্রেশনটা যেটা আমাদের যাচ্ছে, সেটা আমাদের সেটাকে সেট আপ করতে পারছে না। এটাকে আমাদের এই সেটাকে দেখেছি বেশিরভাগ যারা এই সমস্যায় ভোগে, তারা কিন্তু তাদের স্টাডি টেবিলটা থাকে, তারা কিন্তু এতটা দূরে, মানে এমন জায়গায় থাকে, বিশেষ করে তাদের স্টাডি টেবিলটা পুরোপুরি ভাবে দেখা গেল যে সাউথে রয়েছে, বা যেই কালার দিয়েছে রুমের যে কালারটা, সেই কালারটা মানে রেড এবং ব্লু বা পার্পল এই টাইপের কিছু কালার রয়েছে, যার জন্য আমাদের কনসেন্ট্রেশনের প্রবলেম হয়, এবং কিছু মনে থাকে না। আচ্ছা, তুমি এবার মানে আমি যদি এরকম যদি ভাবি যে ধরো আমার পছন্দের কালার ধরো লাল, আমি আমার স্টাডি রুমটা আমি ধরো লাল করতে চাই, আমি কি সেটা চাইলে করতে পারি? না, কখনোই হয় না। স্টাডি যদি মানে মনে রাখার জন্য বা মনোযোগ দেওয়ার জন্য হয়, তাহলে কখনোই আমরা লাল করতে পারবো না। স্টাডিতে মানে রুমের কালার সবসময় লাইট হবে। তো একদম যদি হালকা ইয়েলো কালার আসে, হালকা বাটার কালার, হোয়াইট ক্রিম বেস্ট। এবার যদি আরেকটু ভালো দিকে যেতে চাও, তবে ইয়েলো শেড দেওয়া যায়। আর যদি কোনো কম্বিনেশন করতে পারে, তবে অবশ্যই সেটার সঙ্গে গ্রিন আসবে, আদার্স কিছু নয়। ওকে ওকে ওকে, মানে এটা আমি যেটা বুঝলাম, মানে আমার ইচ্ছা মতো আমি আমার বাড়ির রং করে ফেলছি, ইচ্ছা মতো আমার বাচ্চার স্টাডি রুম আমি সাজিয়ে ফেললাম ভীষণ হাইফাই ডেকোরেটর, সরি ইন্টেরিয়ার করে, এরকম কিন্তু ব্যাপারটা অ্যাকচুয়ালি নয়। তো আগে আমরা যেরকম ভাবতাম দাদা যে একটু পিকচার পারফেক্ট করব, একটু সুন্দরভাবে ডেকোরেশন করে ওয়েল ইন্টেরিয়ার দিয়ে সাজাবো, তাহলে তুমি সাজেস্ট করবে একটু, তুমি তো মানে বাস্তু বিষয়ে যখন আমরা ঢুকছি, তুমি স্টাডির তো একটা পার্ট গেল, টোটাল বাড়ির কালার বা টোটাল রুম গুলো কিরকম কি হয় না হয়, সেই বাস্তুটা নিয়ে যদি বাড়ির টোটাল বাড়ির বাস্তুর একটা আলাদা আলাদা ব্যাপার থাকে। তার মধ্যে কিছু কাপলস থাকে, ইয়াং কাপল থাকে, আনমেরিড কোনো মানে কেউ থাকে, তারপরে বৃদ্ধ লোক থাকে, পূজা ঘর থাকে, প্রত্যেকের রুম আলাদা আলাদা কালার হয়। তো যারা কিছুই বোঝে না, তারা যেন সেটা হোয়াইট বা অফ হোয়াইট করে, প্রবলেম আসবে না।
আর যেটা স্টাডি টেবিলে বলছিলাম, স্টাডি টেবিলে অবশ্যই যেন অন্তত একটা অসপিশিয়াস কিছু থাকে, সেটা সরস্বতী অথবা গণেশ। গণেশটা যেরকম এবার এই বসন্ত পঞ্চমীর খুব ভালো তিথি, যে ক্রিস্টালের গণেশ যদি স্থাপন করা যায় তো মানে তার জন্য সিদ্ধি বুদ্ধি আমরা জানি গণেশ থেকে আসে, এবং কনসেন্ট্রেশন বিশেষ করে এই দিনে খুব ভালো হয়। আচ্ছা, আমি এখানে তো অনেকে অনেক রকম কমেন্ট করছে, এবার আমি একটু বলবো যে গণেশটাকে একটু দেখিয়ে দাও, গণেশটা কি আছে? হ্যাঁ, গণেশ একটু গ্রিন কালার একটু দাও গণেশটা। আমি একটু এখানে অনেকেই অনেক রকম কমেন্ট, যে কোনো গণেশই ভালো, আমি দেখিয়ে দিলাম, যে কোনো গণেশই ভালো, তার মধ্যে ক্রিস্টালের গণেশ বেস্ট। এবার ক্রিস্টালের যে গণেশ হয় সেই গণেশের মধ্যে থেকে একটা অসপিসিয়াস জিনিস থাকে, তো স্টাডি টেবিলে সেটা যদি মানে প্রতিষ্ঠা করা যায় তাহলে সেটা খুব ভালো কাজ করে। আর নীল সরস্বতী ওই দিন আমরা প্রতিষ্ঠা করতে পারি। আমি নীল সরস্বতীর মন্ত্র লাস্টে বলে দেবে, মানে আমি বলে দেবে, যেটা বাচ্চাদের এটা প্রতিদিন পাঠ করলে কনসেন্ট্রেশনে ভীষণ ভাবে উপকার হবে। অনেকে লিখছে খুব সুন্দর হচ্ছে, এবং এটা লিখেছে যে এক মিনিট, আমি কমেন্ট গুলো এতক্ষণ ধরে পড়তে পারছিলাম না, তো কিছু সেটিংসে আর্ট ওয়ার্ক যারা করে আর্টিস্ট, আচ্ছা যারা আর্ট ওয়ার্ক করে আর্টিস্টদের ক্ষেত্রে দাদা জানতে চেয়েছে, একটু বলবে। আমি একটু কমেন্ট গুলো একটু পড়ে নিই। অনেকেই কমেন্ট করছিল, বাট আমি জানি না কেন এতক্ষণ ধরে হচ্ছিল না, বাট কিছু সেটিংস ঠিক করার পর হলো। আর্ট ওয়ার্ক একজন বলেছে, আর একজনের ক্ষেত্রে চাকরি করে এরকম বলেছে। আচ্ছা ঠিক আছে, চাকরি করেটা এইমাত্র দাদা বললো, তো আরেকবার বলে দেবে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা। চাকরি করে যে টেবিলটা তো একই থাকবে, যে টেবিল জায়গাটা আমি বলে দিয়েছি, ফেসটা কিন্তু চাকরি করে তাদের হবে ইস্ট, ইস্টটা একদম মাস্ট। আর যারা মানে ক্রিয়েটিভ লাইনে যারা আর ছবি আঁকে বা কিছু করে, তো তাদের টেবিলটা একই থাকলো, ওর মুখটা হবে নর্থ সাইডে, নর্থ সাইডে। আচ্ছা, যারা ধরো নর্থ অথবা নর্থ ওয়েস্ট রাখলে রাখা যায়, এক্ষেত্রে যারা ধরো স্বর্ণ শিল্পী বা যারা ধরো সোনার দোকান এরকম যদি কেউ থাকে, বা স্বর্ণ ব্যবসায়ী যারা, তাদের ক্ষেত্রেও তো ধরো তাদেরও হিসেব নিকেশ, তাদের তো একটা ভালো রকম একটা ভাইটাল ব্যাপার, সরস্বতীর সাথে তাদের তো একটা কোথাও একটা ভালো রকম লিঙ্ক আপ রয়েছে। সো তাদের ক্ষেত্রে কি বলবো? স্বর্ণ শিল্পী যারা বিজনেস পারপাস করছে, সেটা আমি আলাদা, ক্যাশ বাক্স কোথায় থাকবে সেটা আলাদা থাকবে। আচ্ছা, ওটা ক্যাশ বাক্স কোথায় থাকবে বা যে নিয়ে বসছে তার ফেসিং কি থাকবে, ওটা একটা আলাদা সেক্টর হয়ে যাবে। তো আমি বলছি যারা স্বর্ণ ব্যবসায়ীরা স্বর্ণের কাজ করছে, তাদের যে জায়গাটা হবে, তাদের কিন্তু ওয়েস্ট অফ সাউথ ওয়েস্টই তাদের টেবিলটা পড়বে, এবং তাদের যে ফেসিংটা থাকবে সেটা কিন্তু ইস্ট অথবা নর্থ ইস্ট। আচ্ছা, ইস্ট অথবা নর্থ ইস্টে থাকবে তাদের, তাই তো? আচ্ছা, এবার যেটা মেকআপ আর্টিস্টদের ক্ষেত্রে দাদা জিজ্ঞেস করছে অনেকে, মেকআপ আর্টিস্টদের সাথে বিদ্যার্থী এবং বাস্তু মেকআপ আর্টিস্ট যারা, এখন তো মানে এই ব্যাপারটা, এই শিল্পটা এখন খুব একটা সুন্দর একটা বিষয়, এবং আমরা যারা মেয়েরা যারা সাজতে ভালোবাসি, আমরাও কিন্তু ব্যাপারটাকে খুব স্পোর্টিংলি মানে খুব সুন্দরভাবে অ্যাকসেপ্ট করেছি। সো এই ক্ষেত্রে তারা কি কোনোভাবে এটার সাথে একদম মেকআপ আর্টিস্ট যেটা মেকআপের সঙ্গে যুক্ত, বা পার্লার বা এই টাইপের যারা কাজ করে, আর যারা কি মানে সৃজনশীল কাজ বা শৌখিন কাজ করে, তো তাদের যে দিকটা অ্যাকচুয়ালি তাদের দিকটা হয় নর্থ ওয়েস্টের দিকে তারা তাদের কাজটা করতে পারে, এবং ফেসিংও নর্থ ওয়েস্ট হবে। ওকে, মানে সেক্ষেত্রে এরকম এই যাচ্ছে সামনে সোজা টেবিল, এই যে মুখটা, এই যে ফেসটা, সেটা কিন্তু হবে নর্থ ওয়েস্ট। এখানে তোমরা যারা আমি যে প্রশ্নগুলো করছি না, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও আমাকে, কোনো সমস্যা নেই। দাদা কিন্তু পুরো একদম সামনাসামনি বসে একদম ওপেন লাইভ দাদা কিন্তু তোমাদের যে কোনো রকম প্রশ্নের উত্তর দিতে মোটামুটি হাজির আছে আজকে, ঠিক আছে? তো যারা কমেন্ট করছো তো ঠিক আছে, বাট যারা করছো না, আমি কিন্তু বলছি একদম নির্দ্বিধায় তোমরা কমেন্ট করতে পারো, কোনো সমস্যা নেই, নির্দ্বিধায় তোমরা কমেন্ট করতে পারো, কোনো সমস্যা নেই। তোমরা যাই প্রশ্ন করো না কেন, দাদা কিন্তু আজকে উত্তর দেবে। আচ্ছা, তো রং তো গেল, এবার আমি একটু বলছি, মানে এক্ষেত্রে ধরো আমার ইচ্ছে আমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হব, আমার বাস্তুর কোন রকম কোন ত্রুটির জন্য বা সেক্ষেত্রে আমার ওই ইচ্ছে পূরণটা হলো না, কিন্তু আমি পড়াশোনায় ভালো, আমি সব রকম সবকিছু আমি করছি, বা আমি যথেষ্ট মেরিটোরিয়াস, আমার এরকম অনেককে আমি দেখেছি, অনেকে আমি আজকে বাস্তু নিয়ে যেটা আলোচনা করছি, বলছি না, বাড়ির বাস্তুতে যদি প্রবলেম থাকে, তার মধ্যে যত মানে গুণই থাকবো না কেন, তার বহিঃপ্রকাশ ঘটে না। এবার আমাদের দুটো জায়গা খুব ভালোভাবে আমরা দেখি, নর্থ ইস্ট
নর্থ ইস্টের প্রবলেম থাকলে এই সমস্যাটা হয়, আর সাউথ ওয়েস্টের প্রবলেম থাকলে এই প্রবলেমটা হয়। যে আমাদের মধ্যে যতই ট্যালেন্ট থাকুক, যতই গুণ থাকুক না কেন, আমরা কিন্তু আমাদের গুণটাকে সকলের সামনে তুলে ধরতে পারি না। যার জন্য আমরা ধীরে ধীরে আমাদের এই গুণটা চাপা পড়ে যায়। আমাদের যে গুণটা ছিল সেই তার থেকে বেরিয়ে আমরা আদার্স অন্য এমন কোনো কাজে যুক্ত হই যে কাজটা আমাদের বাধ্যই করতে হয়, কিন্তু আমরা সেই কাজে আমাদের চাই না, আমাদের মন থাকে না। বাট হ্যাঁ ঠিক আছে, কোথাও একটা টাকা ইনকাম করার জন্য আমাদের হয়তো বাধ্য, হ্যাঁ রুজি রুটি, এটা আমাদের বাস্তু থেকে ভীষণ ভাবে আসে। বাস্তু যদি দোষ থাকে তাহলে এই সমস্যাগুলো আসে। এবং তুমি তাহলে কি বলবে, মানে এক্ষেত্রে এই প্রবলেমটা সলভের কোনো কি উপায় আছে? একদম, মানে বাড়ির বাস্তুটাকে মানে ভাঙাচোরা বাদ দিয়ে খুব সুন্দরভাবে বাড়ির বাস্তু ক্লিয়ার করা যায়। সামান্য কিছু লাইট, কিছু ক্রিস্টালস, কিছু মানে গাছের ডেকোর চেঞ্জ করে পুরো বাড়ির বাস্তুটাকে ঠিক করে দেওয়া যায়। যার জন্য একটুখানি বাস্তু স্টাডি করতে হয়। যদি কেউ আসে আমার কাছে বাস্তু ম্যাপ নিয়ে আসে, সেটাও করতে পারি। যেমন ধরো তোমার বাড়ির টয়লেটের পজিশন এমন জায়গায় রয়েছে, যেমন নর্থ বা নর্থে রয়েছে, তো টয়লেটের পজিশন যদি নর্থে থাকে, তো তোমার বাড়ির কারোর মাথার মানে ব্রেনে কখনোই স্থিরতা আসবে না। একটা মানে সবাই অস্থির, সবাই একটা মানে কেউ কাউকে ঠিকমতো সহ্য করতে পারছে না, বা কেউ শান্ত নয়, কোনো কিছুতেই যেন কোনো কিছু তৃপ্ত নয়। মানে আমরা যখন তৃপ্ত থাকি তখন শান্ত থাকি, আমরা তৃপ্ত নই। আমরা ভিতর থেকে যখন তৃপ্তি পাই বা তৃপ্তি অনুভব করি, তখনই আমাদের সবকিছু এভরিথিং মানে স্মুথলি চলে। আর আদারওয়াইজ তো নর্থ ইস্টে যদি টয়লেট থাকে, তবে তাদের বাড়িতে আমি বেশিরভাগ দেখেছি বিভিন্ন রকমের রোগ, বড় বড় মানে ডিজিজ, ক্যান্সার, তারপরে থেকে ধরে আরো বড় বড় ডিজিজ, হার্ট প্রবলেম। এটা কি বলে বাড়ির ওয়াশরুম যদি আমাদের নর্থ ইস্টে থাকে, নর্থ ইস্টে যদি থাকে, তো এমন কারুর বাড়ির যদি নর্থ ইস্টে ওয়াশরুম থেকে থাকে বা এরকম এই যে দাদা যে কথাগুলো বলছে, যদি কেউ কোনো মিল পাও অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। আর কোনো রকম সমস্যা যদি ওপেন লাইভ বলতে না পারো, তোমরা অবশ্যই তোমরা দাদাকে কিন্তু মেসেজ করতে পারো, নাম্বারটা অলরেডি পিন পোস্ট করা রয়েছে। আদারওয়াইজ তোমরা আমার সাথেও কানেক্ট করতে পারো, আমি দাদার নাম্বার তোমাদের পার্সোনালি প্রোভাইড করব। তোমরা এখানে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করেই তবেই এসো, না হলে কিন্তু একটু চাপ হয়ে যাবে, ওয়েট করতে হবে, এটা এখন একটা প্রবলেম। সো তোমরা কিন্তু অবশ্যই, আমি বলবো দাদার যে কন্ট্যাক্ট নাম্বারটা আছে, তো ওটায় কল করে প্রপার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরেই কিন্তু এসো। তো বৃহস্পতিবার করে বন্ধ থাকে, তাই না? আর এটা লোকেশনটা আমি একটু বলে দিই। লোকেশনটা হচ্ছে হাবড়া নেহেরুভাগ প্রাথমিক বিদ্যালয় যেটা রয়েছে, নেহেরুভাগ প্রাইমারি স্কুল যেটা রয়েছে, তার ঠিক অপোজিটে হাবড়া জিরাট রোডে রয়েছে কিন্তু এই শপটা। ঠিক আছে, দাদার এই শপটা। দাদা অনলাইনেও তোমরা যদি কেউ মানে কথা বলতে চাও বা অনলাইনে ভিডিও কলের মাধ্যমে যদি তোমরা কেউ করতে চাও করতে পারো। বাট আমার মনে হয় একবার শপ ভিজিট করে ব্যাপারটা একদম সামনাসামনি দাদার সাথে কথা বলাটাই বেটার। কারণ আমি নিজেও অনেক কিছু, আমি তোমাদের আগেও বলেছি, আমি নিজেও অনেক কিছু দাদাকে আমি শেয়ার করেছি, এবং খুব সুন্দর সুন্দর দাদা না ছোট ছোট রেমেডি দেয়। এমন নয় যে দাদা প্রথমেই বলছে তুমি আংটি পরো, তুমি ক্রিস্টাল নাও, তুমি এটা করো সেটা করো, এরকম খুব সুন্দর সুন্দর ছোট 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 দাদা কিন্তু রেমেডি দেয়, তো যেটা কিনা প্রচন্ড প্রচন্ড হেল্পফুল হয়। এবং আমি এখানে মাত্র 50 টাকা 60 টাকা থেকে সেজ শুরু, এগুলো এই যে এত রিজনেবল এবং এত মিনিমাম একটা অ্যামাউন্টে এরা যে দিচ্ছে, এটা কিন্তু একমাত্র হাবড়ার বুকে দাঁড়িয়ে এটা কিন্তু আর কেউ দিতে পারবে না। হাবড়া, অশোকনগর মানে বনগাঁ টু বারাসাত আমার মনে হয় না আর কেউ দিতে পারবে। এবং কতটা উপকারী সেটা কিন্তু তোমরা একবার ক্রিস্টাল কালেকশনের তোমরা এবং জ্যোতিষ কার্যালয়ের তোমরা একবার সদস্য হও, মানে একবার কানেক্টেড হও, তারপর কিন্তু তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, তো আবারও ফিরে যাচ্ছি প্রসঙ্গে দাদা। এবার আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে, ধরো কেউ চাইছে না, মানে সে ধরো চাইছে না যে আমি আমার বাস্তুটাকে কোন রকম ঠিকঠাক কিছু করবো, সে ধরো চাইছে না, বা সে ধরো এফোর্ড করতে পারছে না, চাইছে না ইন দ্য সেন্স সে এফোর্ড করতে পারছে না, সেক্ষেত্রে এটা কি কম দামি কোনো রেমেডি বা কম খরচায় কিছু আছে? খরচাই নেই। আচ্ছা, বাস্তু মানে খরচা একদমই সামান্য। আচ্ছা, ছোটখাটো গাছ, কয়েকটা বাল্ব আমরা বাড়িতে নিতে লাগে, কালার চেঞ্জ, বাস্তু কমপ্লিট। আচ্ছা, কিন্তু মানে এর থেকে যে বড় বড় এফেক্ট হয়, তখন আমি তোমাকে বলছি, যদি কারোর এক্স্যাক্ট সাউথ ওয়েস্টে কারোর এন্ট্রেন্স হয়, ওখানে ওখানে সাউথ এন্ট্রেন্স হয়, তাহলে সেই বাড়ির লোক ব্যাংকরাফট হবেই, তার বাড়িতে কোনো না কোনো ভাবে বড় বড় অ্যাক্সিডেন্টাল প্রবলেম হবেই, এটা হতে বাধ্য, হবেই। তো এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো আমরা নিত্যদিন ফেস করছি। দিনকে দিন আমাদের বিজনেস নষ্ট হয়ে যাচ্ছে, একটা বড় বিজনেস দেখা গেল
মানে কারোর ফাদারের হরস্কোপ খুব ভালো, তো বিজনেসটা চলছিল, যখনই ছেলে টেক ওভার করলো সঙ্গে সঙ্গে একদম বিজনেসটা পুরো শেষ হয়ে গেল। যেহেতু ওর সঙ্গে ছেলেটার কানেকশন যাচ্ছে না, বাস্তু এফেক্ট করছে এবং সঙ্গে সঙ্গে ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। এবং সাউথ ওয়েস্টে ভীষণ ভাবে দুর্ঘটনা মানে ডেথ একদম হয়, এটা ইন্টেন্সে হয়। তো এইগুলোর থেকে একটুখানি ছোটখাটো রেভিনিউ দিয়ে একটু ঠিকঠাক করে নিলেই হয়। আর যদি কারোর মানে নতুন পুরো বন্ধ করে আবার যদি করা যায়, যে সাউথ ওয়েস্টের দরজাটাকে আমি পুরো বন্ধ করে দিলাম, আমি আদার জায়গায় খুলতে পারলাম, তো আরো বেস্ট, সবচেয়ে ভালো হয়। আর আমি যখনই এখানে আসি আমার একটা কথা সবসময় বলতে ইচ্ছা করে দাদা, এই যে মানে এই যে তোমার এই যে শপটার একদম সুন্দর একটা এই যে পজিটিভ একটা ভাইব পাওয়া যায়, তো বাস্তুর ক্ষেত্রে এই যে ব্যাপারটা, এই যে পজিটিভ ভাইবটা, এটা কিভাবে পাবো? মানে এটা প্রত্যেকের ঘরে মানে এখানে যেমন একটা আসলে একটা সুন্দর একটা লাইট স্মেল, হ্যাঁ দেখো স্মেল তো অফকোর্স আমরা পারফিউম, ডিও, রুম ফ্রেশনার এসবে পেয়েই থাকি, কিন্তু এখানে এলে একটা যে শান্তি, একটা মনের থেকে একটা তৃপ্তি, এই যে একটা অনুভূতি, এটা আই ক্যান্ট এক্সপ্লেইন। তোমরা না ভিজিট করলে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো এইটা আমি কিভাবে পাবো? এটা একটা অদ্ভুত শান্তি, একটা মানসিক শান্তি। আমরা যখন মন্দিরে যাই, মন্দিরে আমরা ভারতবর্ষের সবকটা মন্দিরে গেলে বুঝতে পারবে যে মন্দিরগুলো সবসময় বেশিরভাগই বাস্তু অসুবিধা তৈরি করা হয়। এবার শেষ যে বড় মন্দিরটা আমাদের অযোধ্যায় তৈরি হয়েছে, রাম মন্দির, সেটাও পুরোপুরি বাস্তু অসুবিধা তৈরি করা হয়েছে। তো আমাদের মন্দির কিরকম হবে, কিভাবে গেলে আমাদের মন্দিরের যে অরাগুলো আমাদের কানেক্টেড হয়, সেইটা ভাবে আমরা যদি আমাদের বাড়ির বাস্তুটাকে তৈরি করতে পারি, তো বাস্তুর মধ্যে গিয়েও আমরা সেম ফিল করবো, বাড়িতে গেলেও সেম ফিল করবো। আমাদের মনের যে ভাবনাটাকে জাগিয়ে তোলা, বাড়িয়ে তোলা, ভাবনা তরঙ্গগুলো তৈরি করা, ওটা বাড়ির ভাইব্রেশন থেকেই হয়। আমরা সারাটা দিন কোথায় কাটাচ্ছি, তাই ভাইব্রেশন থেকেই হয়। আচ্ছা, মানে এটা কোথাও একটা তুমি বলছো মানসিক ভাবে, মানে আমাদের মেন্টালিটির সাথে কোথাও একটা কানেক্ট করে। বাড়ির বাস্তু যখনই ডিফেক্ট হবে, সবার আগে মেন্টালের উপর প্রভাব পড়বে। খুব দামি কথা। এবার মনের উপর প্রভাব পড়ার সাথে সাথে আমাদের কর্ম চেঞ্জ হয়ে যাবে, আমাদের দিক চেঞ্জ হয়ে যাবে, শরীরের উপর এফেক্টেড হবে, সিদ্ধান্তগুলো চেঞ্জ হবে, আর সিদ্ধান্ত চেঞ্জ হলে আমাদের ফিউচারটা নষ্ট হবে। একদম ভালো খারাপ সবই তো আমাদের সিদ্ধান্তের উপরে হয়। আমরা একটা জিনিস চিন্তা করছি, সেই চিন্তা করে একটা সিদ্ধান্ত নিচ্ছি, সেই সিদ্ধান্তটা আমাদের ফিউচার তৈরি করে। এবার যখনই আমাদের এই চিন্তাটাই প্রবলেম হবে, কারণ আমাদের বাস্তু খারাপ, আমরা ভুল চিন্তা করবো, সিদ্ধান্তটা ভুল নেবো, আমাদের ফিউচারটাও নষ্ট হবে। মানে টোটালটাই একটা নেগেটিভিটি। টোটালটাই একটা নেগেটিভ। পজিটিভ হলো এটাই হয়, পজিটিভলি ঠিক যে দেখা গেল ছেলেটার মানে গুণ খুব কম, জন্মের সময় তার দুটো একটা সামান্য গুণ রয়েছে, যেটা রয়েছে প্রত্যেকেই ঈশ্বর কিছু না কিছু দিয়ে পাঠায়। এবার যেটা রয়েছে সেটাকে ঠিকঠাক কিভাবে অ্যাপ্লাই হবে, সেটা কিন্তু বাড়ির বাস্তু যদি ঠিকঠাক তাকে কিছু বলতে হবে না, সে অটোমেটিক সেই সিদ্ধান্তটা নেবে বা সেদিকে বেরিয়ে যাবে। সে কিন্তু মানে তখন আর সে ডিস্ট্রাক্টেড হতে পারছে না, তখন তার কি হচ্ছে ফোকাসটা কিন্তু তখন তার সেম থাকছে, তখন কিন্তু সে কোন রকম তার মধ্যে কিন্তু কোন রকম কোনো নেগেটিভিটি কাজ করছে না। তো এটা এই বিষয়ে এটাই দাদার একটাই আমার প্রশ্ন, সেক্ষেত্রে মানে এই বিষয়ে কি কোনো রেমেডি আছে নাকি এক্ষেত্রে ডিরেক্টলি তুমি যে গণেশের কথা বলে সেই গণেশ দিয়ে আমরা শুরু করতে পারি? বাস্তুর ওই গণেশটাই বললাম, যেটা অসপিসিয়াস, যারা স্টাডি টেবিলে রাখবে ওতে একটা পজিটিভ ভাইব্রেশন, আর বিশেষ করে এটা ওই। আচ্ছা, গণেশটা কিরকম কি প্রাইস আছে? একটু গণেশটা একটু দাও, কিরকম কি প্রাইস আছে? আচ্ছা, এই যে কিরকম কি প্রাইস আছে? 450 একদম মিনিমাম প্রাইস, এত রিজনেবল প্রাইস। হ্যাঁ, ছোট তো 400-450 টাকা দাম পড়ে। এই যে ছোট্ট গণেশ, এটা কিন্তু মাত্র 450 টাকা প্রাইস। যারা বিদ্যার্থী, যারা পড়াশোনা করছো, অবশ্যই কিন্তু এই সরস্বতী পুজোয় অবশ্যই এটাকে বাড়িতে কিন্তু স্থাপন করো। এটা কিন্তু এমন নয় যে এটার পিছনে তোমাদের খুব এফোর্ট দিতে হবে বা কিচ্ছু না, এটা জাস্ট তোমরা তোমাদের স্টাডি টেবিলে, পড়ার যে টেবিল, সেখানে তোমরা জাস্ট রেখে দাও। এরকম পুচকি, এরকম ছোট্ট একটা সুন্দর একটা কিউট সা গণেশ, ঠিক আছে, কিচ্ছু মানে একদম এটা লাইট ওয়েট, ভীষণ সুন্দর। আচ্ছা, এটা কি আমরা ধরো কোথাও বেড়াতে যাচ্ছি বা ঘুরতে যাচ্ছি, এটা নিয়ে কি ক্যারি করতে পারবো? এটা ক্যারি করার জন্য আলাদা ব্যাপার, যারা স্টাডি টেবিলে থাকে ওরা যে বসবে বাচ্চা, ওর মধ্যে ওই যে ক্লিপ পড়াটা একটা হয়, ওর মধ্যে সুবিধা হয়। মানে সেক্ষেত্রে এটা তোমাদের কোনো ক্যারি করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তোমরা যাদের বাড়িতে বাচ্চা রয়েছে বা যাদের মানে বাচ্চারা পড়াশোনা করছে, তো তারা কিন্তু তোমরা এরকম নর্মালি স্টাডি টেবিলে, এটা জাস্ট একটা ছোট্ট মাত্র 450 টাকা মানে অফার দিয়ে তোমাদের প্রাইস, তো এটা কিন্তু তোমরা জাস্ট স্টাডি টেবিলে রেখে দিতে পারো, আর কিচ্ছু না। একটা পজিটিভ যে ওখান থেকে যে একটা পজিটিভ এনার্জি, একটা যে পজিটিভ একটা ভাইব, সেটা কিন্তু তোমরা নিজেরা ফিল করতে পারবে। ঠিক আছে, তো এবার যাচ্ছি আবারও একটু বাস্তুতে ফিরবো দাদা।
তুমি তো অনেক জায়গায় অনেক বাস্তু তুমি তো অবশ্যই মানে তুমি তো করেছো, এবং মানে তুমি সত্যি কথা বলতে গেলে যে যাকে যেগুলো যেগুলো বলেছো ধরো সেইগুলো মোটামুটি ধরো হয়, আমি যতটুকু জানি। তো এরকম কি কোথাও হয়েছে কাউকে কিছু বলেছো, মানে কাউকে তুমি গাইড করেছো এবং সে সেই বাস্তু অনুযায়ী সে মানেনি, এবং এরকম কি কোনো দু একটা ইনসিডেন্ট এরকম যদি একটু শেয়ার করো? হয়েছে আমার ক্ষেত্রে। ঘটনাটা উনি আমার কাছে এসেছিল এক জায়গায়, মানে ওর বহুদিন ট্রান্সফার হচ্ছে না। আচ্ছা আচ্ছা। এবার তো সে এসেছিল আমার কাছে, এবার আমি তাকে বাস্তু গাইড দিয়েছি। এবার গাইড দেওয়ার মানে আজকে ধরো গাইড দিলাম, তার দুদিন পরে তার বাস্তু ট্রান্সফার হয়ে গেছে। আচ্ছা। এবার এবার আমি বলেছি এটা যে আমার জন্য হয়নি, এটা আর কি ওর এতদিনের যে দীর্ঘ প্রচেষ্টা করাটাই ওই একটাই ছিল, যেটা আর কি মানে আমি ওর ফিসটা আমি রিটার্ন মানে নর্মালি যে কাজের জন্য বাস্তু আমি করি, তো সেটা ঠিকঠাক না হয় আমি মানে ফিস দিই না। তো আমি মানে ফিসটা নিয়ে রিটার্ন করে দিয়েছিলাম। তো উনি ওইখানে গিয়ে যাওয়ার পরে আমাকে অন্য একটা গিফট পাঠিয়ে দিয়েছিল আর কি, খুশি হয়ে। দাদা এখানে আমি একটু আচ্ছা আমি একটু একটা কমেন্ট একটু করছি। পায়েল লিখেছে, আচ্ছা আমাদের কোনো প্রবলেম না থাকা সত্ত্বেও বেবি আসছে না, আর এটার সাথে বাস্তুর কি কোনো লিঙ্ক আছে, এটা একটুখানি বলতে। হ্যাঁ, বেবি না আসার জন্য অনেক কিছুই কারণ দায়ী করে। হরোস্কোপটা দেখতে হবে এবং হাজবেন্ড ওয়াইফ কিন্তু দুজনের হরোস্কোপই দেখতে হবে। এটা কিন্তু এখন মানে নাওএডেজ এটা কিন্তু খুব জেনুইন একটা ইস্যু, এটা দেখতে হবে। আর বাড়ির বাস্তুটা তো অবশ্যই দেখতে হয় যে বাড়ির বাস্তুতে অবস্ট্রাকেল আছে কিনা। যদি অবস্ট্রাকেল থাকে তাহলে বেবি কনসিভ করার পরে বেবি থাকে না, প্রবলেম হয়, মিসক্যারেজ হয়ে যায়। এটা বাস্তুর প্রবলেম থাকলে হয়। যদি নর্থ ওয়েস্ট কর্নার এবং সাউথ ওয়েস্ট কর্নার ডিস্টারবেন্স থাকে তো বেবি আসতে মানে প্রবলেম হয়। কিন্তু কনসিভ করছে না, এটা কিন্তু আমাদের হরোস্কোপ দেখতে হবে। আচ্ছা এই দুটো প্রবলেম রয়েছে। তো সেক্ষেত্রে আমি একটু তোমাকে বলবো, যে কমেন্টটা করেছো আমি একটু তোমাকে বলবো তুমি দাদাকে একটু আলাদা করে একটু ফোন করে নিও, তুমি একটু ফাঁকা হয়ে বা দাদার সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট তুমি জাস্ট রেখে দাও, ঠিক আছে? একটু সময় বার করো, সময় বার করে দাদার কবে ফ্রি টাইম আছে দেখে আমি বলবো একটা অ্যাপয়েন্টমেন্ট একটু রেখে দাও। আমার মনে হয় সামনাসামনি কথা বললে তোমার আরো যা কিছু জিজ্ঞাসা আছে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। আই থিঙ্ক ওটাই বেটার হবে, ঠিক আছে? কারণ যেহেতু তোমার এটা একটা ভীষণ সেন্সিটিভ একটা ইস্যু, এটা ভীষণ সেন্সিটিভ একটা ইস্যু। আচ্ছা, নেক্সট একটা কমেন্ট পড়ছি দাদা। এখানে বলছে যারা মানুষকে সবসময় খুশি রাখে আনন্দে, সেই তাদের জন্য কিছু বলছে। আমি কিন্তু নির্দ্বিধায় করছি। ওকে ওকে ওকে, ঠিক আছে। যারা মানুষকে খুশি রাখে বা যারা মানুষকে আনন্দ দেয় তাদের ক্ষেত্রে মানে তাদের সাথে বাস্তুর প্রবলেমটা কিভাবে কি কানেক্টেড, মানে বলতে চাইছি যারা মানুষকে আনন্দ দিচ্ছে ধরো সারাক্ষণ, বা যারা একটু মানে ও পার্সোনালি কোনো একটা প্রফেশনে আছে, এরকম কিছু বিনোদনের কোনো প্রফেশনে রয়েছে, তো সেক্ষেত্রে ও বলতে চাইছে যে তার সাথে কি বাস্তুর কোনো রকম লিঙ্ক আছে? যদি বিনোদনের সঙ্গে আমরা কিছু আর্ন করি বা আর্ন সেটা আমরা সম্মান বা রেসপেক্ট ভালোবাসা যেটাই হতে পারে, তো সেটা যদি আমরা চাই তো আমাদের বাড়ির ওয়েস্ট অফ সাউথ ওয়েস্ট কর্নারটাকে ভালোভাবে বুঝতে হবে। সাউথ ওয়েস্ট, ওইখানে যদি কোনো রকম টয়লেট, ওইখানে কোনো যদি ওভারহেড ট্যাঙ্ক বা ওয়েস্ট অফ সাউথ ওয়েস্ট কর্নার, হ্যাঁ, ওইখানে যদি থাকে তো ওইটাকে আমাদের কিন্তু মানে ওখান থেকে ডিস্টারবেন্স আসবে, আচ্ছা, স্টেবিলিটি হবে না। আচ্ছা, নিজের সম্মানটা আজকে আসছে বা আজকে অর্থ জায়গা আসছে, কালকে আবার নাও আসতে পারে, আপ ডাউন করলে স্টেবিলিটির সমস্যা দেখা দেয়। আচ্ছা, আর আমি আরেকটা যেটা আমার যে ওয়াও যে প্রশ্নটা করেছিল সে রিপ্লাই করেছে ওয়াও। আচ্ছা, তো আমি আরো একটা কথা যেটা বলতে চাই যে আজকে আমি জানি না কিছু ক্রিস্টাল দেখানো উচিত কিনা, মানে যেহেতু আজকে টোটালটাই যেহেতু বাস্তু নিয়ে কথা হচ্ছে দাদা, তো এখানে এমন কয়েকটা জিনিস বা এমন কয়েকটা কিছু তুমি একটু দেখাও যেটা কিনা বাস্তু পজিটিভ ভাইবে সাহায্য করবে। বাস্তুর ধরো এখানে অনেক কিছু দেখতে পাচ্ছি, যা যা আছে মোটামুটি সবই বাস্তুর পজিটিভ। এখন ধরো দু একটা করে দেখে নিচ্ছি। আগে রুমের বাস্তুর কথা বলি। আচ্ছা, রুম, হ্যাঁ, রুমের জন্য বাস্তু যেই প্রবলেম গুলো হয়, ধরো আমাদের বয়স্ক লোকদের বাস্তুর জন্য হাঁটুতে প্রবলেম হয়, আর্থ্রাইটিসের সমস্যা হয়, তার জন্য অ্যামেথিস্ট ক্রিস্টাল বলে যে পিরামিডটা খুব ভালো কাজ করে, ওই অ্যামেথিস্ট ক্রিস্টালটা খুব ভালো। এই অ্যামেথিস্ট ক্রিস্টালটা, এটা এই পিরামিডটা, এটা খুব ভালো। এটা নরমালি দেখবে অনেকেই কালারটাও কিন্তু বেশ অন্যরকম, আংটির মতো করে আংটি করে পরে, কিন্তু এগুলো আংটি হিসেবে বললে এতটা ভালো কাজ করে না, এগুলো বাস্তব ওরিয়েন্টের জন্য বেস্ট। এবার এটা হলো এবার বাড়ির নেগেটিভিটি রয়েছে প্রচুর, দেখা গেল বাড়িতে প্রচুর ঝগড়াঝাটি ঝামেলা ঝঞ্ঝাট চলছে, সারাদিন খিটমিট ঝগড়াঝাটি হচ্ছে, কেউ প্রত্যেকে ভালোবাসে কিন্তু কেউ কারোর সঙ্গে ঠিক মতন মানে কথা বলতে পারে না, যখনই সামনাসামনি কথা বলে একটা বড় আকার ধারণ করে বড্ড করে অশান্তি হয়ে যায়।
তো সেই জন্য আমাদের ব্ল্যাক অবসিডিয়ান বা ব্ল্যাক অবসিডিয়ানটাই বেস্ট হয়। ব্ল্যাক অবসিডিয়ান এখানে আমার কাছে আছে। ওটা কি? হ্যাঁ, এই ব্ল্যাক অবসিডিয়ানের আমরা যদি বাড়িতে রাখি তো এই জায়গাগুলো থেকে অবজার্ভ করে, নেগেটিভিটি অবজার্ভ করে, বাড়িটা অনেক কামনেস থাকে। এরকম সেক্ষেত্রে মানে এগুলো কিন্তু একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইস, দেয় এগুলোর জন্য কি প্রচুর কিছু মানে টাকা পয়সা খরচা হবে? এটা একটা কিন্তু বড় প্রশ্ন। কারণ আমরা যখন রেড, আচ্ছা এক মিনিট, রেড কোরালের প্রাইস কত পড়বে? রেড কোরালের প্রাইস দাদা? কোরাল যেটা আমরা আংটিতে পড়ি আর কি, রক্তের মধ্যে চলে আসছে। তো রেড কোরাল অ্যাকচুয়ালি আমার ইটালিয়ান হয় আর জাপানি রেড কোরাল হয়। যেটা ইটালিয়ান হয়, ইটালিয়ানের 4-5টা ভাগ থাকে। এর একদম স্টার্টিং রেঞ্জ 200-250 টাকা থেকে শুরু হয়। হ্যাঁ, তো ভালো হতে হতে তো অনেকটাই ভালো যায়। তো সেটা 900, 1000, 1200 টাকাও হতে পারে, যেটা অক্সব্লাড কোরাল। তো যেটা দিতে পারে সে 200 টাকার অধিকটা নিলেও কোনো কাজ হবে না, কাজ হয় সেটা নিলেও তার কাজ হবে। আচ্ছা, এবার যতটা বাড়বে তত আস্তে আস্তে ব্যাপারটা তত কম্পোজিশনটা ইম্পর্টেন্ট। আমি একটা রত্ন নিয়ে আগেও বলেছি, আজকেও বলছি, কার কোন রত্ন নেবে সেই রত্নের কম্পোজিশনটা ইম্পর্টেন্ট। মানে আমি যে রত্নটা নিচ্ছি, কোরাল নিচ্ছি, কোরাল অনেক রকম আছে, যে কোরালটা নিচ্ছি সেটা আমার সঙ্গে যাচ্ছে কিনা। যে কোরালটা আমার সঙ্গে যাবে, আমার দাদার সঙ্গে যাবে না, আমার মায়ের সঙ্গেও যাবে। যেটা তুমি আমাকে অনেক আগের দিন বলেছো, মানে আবার আগে একটা লাইভ যেটা হয়েছিল তোমার সাথে, সেদিনও তুমি এই কথাটা বলেছিলে। কম্পোজিশনটা কিন্তু ইজ ইম্পর্টেন্ট। আমি এই বিষয়ে কিছুই জানতাম না। আমি একটু বলে রাখি, আমরা লাইভে কিন্তু একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছি, এবং যারা কমেন্ট করছেন তারা কিন্তু যাবতীয় যা কিছু জিজ্ঞাসা তারা কিন্তু ওপেন লাইভে কিন্তু এখন কমেন্ট করতে পারেন। আমি একদম শেষের দিকে এসে পৌঁছেছি। আর যারা রেগুলার আমার লাইভে থাকো, তো তোমাদের জন্য বলছি, তোমরা যারা যা কিছু কমেন্ট করতে চাও তোমরাও কিন্তু কমেন্ট করতে পারো। এবার যেটা আবার প্রসঙ্গে ফিরে যাচ্ছি, যে কম্পোজিশনটা ইজ ইম্পর্টেন্ট। কম্পোজিশনটা এটা তুমি আমাকে আগেও বলেছো, যে একটা রত্ন নিতে গেলে কম্পোজিশন মাস্ট। কিন্তু তুমি এটা আমাকে বলো যে ধরো আমি 200 টাকার একটা কম্পোজিশন, আমার সাথে ধরো সেটা যাচ্ছে না, তাহলে আমি ধরো 2000 টাকার একটা কম্পোজিশন, সেটা ধরো আমার সাথে যাচ্ছে, তাহলে আমার ধরো মানে আমি যদি 200 টাকার ওটা যদি ইউজ করা শুরু করি, তাহলে কোনো নেগেটিভিটি তো হবে না। অবশ্যই রত্ন বলে নেগেটিভিটি থাকে। হ্যাঁ, রত্ন বললে ক্রিস্টালের নেগেটিভিটি এটা কিন্তু তোমরা মাথায় রাখবে, কারণ এটা কিন্তু কেউ বলে না। নিজেরা সবসময় চাইবে নিজের সেলের জন্য, নিজের বিক্রির জন্য 200 টাকা হোক, 2000 টাকা হোক, বিক্রিটা হয়ে যাক। এখন কিন্তু সব জায়গায় এরকম, সব জায়গায়। তো কোন রকম কোনো মানে সেই ব্যাপারগুলো থেকে দূরে থাকো, এবং মানে জেনুইন যে ব্যাপারটা, জেনুইনটি মেনটেন করাটা ইজ ইম্পর্টেন্ট। তো সেটা কারা মেনটেন করছে নিজেরা বিচার করে, নিজেরা বিবেচনা করে তারপরেই সিলেক্ট করো, কারণ এগুলো তো আমাদের ভীষণ সেনসিটিভ পার্ট। আজকাল না কেউ অ্যাকচুয়ালি, আমি ফ্র্যাঙ্কলি বলছি, যারা রত্ন দেয় প্রত্যেকই ন্যাচারাল রত্নই দেয়, মানে ফেক রত্ন খুব একটা কেউ দেয় না। এক মিনিট দাদা, ডায়মন্ডের প্রাইস জিজ্ঞেস করছে। ডায়মন্ড কি বানাচ্ছ তার উপর ডিপেন্ড করবে, এবং কিরকম ভাবে, ওই যে আবারও সেই কম্পোজিশন দাদা অরূপদা লিখছে এটা, তো কি কম্পোজিশনে ইউজ হচ্ছে, তো সেটা নিয়ে তোমার চাপ নেই। আমি দাদার সাথে তোমার পরিচয় করিয়ে দেবো। অরূপদা চিনি আমি, আমার দাদা, তো আমি পরিচয় করিয়ে দেবো। তুমি দাদার সাথে চোখ বন্ধ করে কথা বলে নিতে পারো, কোনো চাপ নেই। তো ওই কম্পোজিশন যেটা বলছিলাম, সেটা হলো যে আজকাল আর কেউ মানে ওইভাবে চোখ বন্ধ করে আপনি ঠকায় না, ন্যাচারালি দেয়। কেউ কাজটা যেরকম দেয় না। আমি মানে যারা জেমসের বিজনেস করছে আমি একটু মোটামুটি জানি, কেউ ওইভাবে দেয় না যে একটা লোক পয়সা দিয়ে কিনলো, জেনুইনটা বোঝাই যাবে, কাজ দিয়ে দিলে ওরকম কেউ করে না, কিন্তু ন্যাচারালি দেয়। প্রবলেমটা হলো যেটা আমি কি করে বুঝবো যে আমাকে এটা দিচ্ছে কিনা? না, জেনুইন। আমি যেটা দিচ্ছি এটা জেনুইন, ন্যাচারালি আমি মানলাম, কিন্তু এটা আমার জন্য ভালো কি খারাপ। তো আমি 200 টাকার যে রত্নটা নিচ্ছি, সেটার জন্য যদি আমার কম্পোজিশন মেলে, সেটাতে আমাকে খুব ভালো কাজ করবে। আর আমি 2 লাখ টাকা দিয়ে একটা সুন্দর জিনিস নিয়ে আসলাম, কম্পোজিশনে মিললো না বা অপোজিট কম্পোজিশনে গেল, ভালো তো করবেই না, বরঞ্চ খারাপ করতে পারে। তো তার জন্য আমি বলছি, যারা রত্নের দিকে যায় তাদের অবশ্যই রত্নের কম্পোজিশনটা ইম্পর্টেন্ট। কম্পোজিশন কি করে আসে? আমরা যে হরোস্কোপের নক্ষত্রের ডিগ্রি, গ্রহের ডিগ্রি, পজিশন দেখে রত্নের যে মানে ইন্টারনাল যেটা বানাবার থাকে, সে তার সঙ্গে বুঝে কম্পোজিশন করতে হয়। কালার, টেক্সচার, গ্র্যাভিটি, টোটাল এর মধ্যে আসে। ওকে।
তার মানে তুমি এটাই বলছো যে কম্পোজিশনটা ইজ ইম্পর্টেন্ট। সো আমি এটাই বলবো যে দাদা কিন্তু এটা বারবার বলছে কম্পোজিশন ইজ ইম্পর্টেন্ট। সো কার কি কম্পোজিশন আছে, মানে কার কোনটা প্রয়োজন বা কার জন্য কোনটা প্রযোজ্য, সেটা সবার আগে নির্ধারণ করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আজকে আমার মনে হয় দাদা লাইভে আজকে আর খুব বেশি কিছু, আর আজকের লাইভটা আমি আর খুব বেশি কিছু আর বলছি না। আশা করছি তোমাদের আজকের লাইভটা প্রচন্ডই হেল্পফুল ছিল। এবং হ্যাঁ, এবং দাদাকে আমি বলবো দু একটা জাস্ট কথা বলার জন্য এই বাস্তুর ব্যাপারটায় বলে আজকে লাইভটা শেষ করবো। সামনে সরস্বতী পুজো আসছে, তো সরস্বতী পুজোয় চেষ্টা করবে যারা বিদ্যার্থীরা ভগবান গণেশকে প্রতিস্থাপন করতে, কারণ গণেশ সিদ্ধি বুদ্ধিটা আমরা সবাই জানি, কনসেন্ট্রেশনও দেয়, বুদ্ধিও দেয় এবং সিদ্ধি লাভও গণেশ দেবতা। তো আমি মা সরস্বতীর একটা মন্ত্র বলি, যারা মা সরস্বতী নীল সরস্বতী স্থাপন করবে মানে পড়ার টেবিলে, তারা প্রতিদিন সাদা ফুল দিয়ে নীল সরস্বতী পুজো দিয়ে একটা মন্ত্র বলবে, সেটা হলো ওম এম নমঃ, ওম এম নমঃ, ওম এম নমঃ। মা সরস্বতী বীজ মন্ত্র একটাই যাদের থাকবে, যারা বড় হয়ে গেছে তারা অ্যাডাল্ট, বাচ্চারা করুক সমস্যা নেই, বড় হয়ে গেছে অ্যাডাল্ট, তারা এই মন্ত্র যখন করবে, এই মন্ত্র করার পর হট করে কাউকে কোনো বাজে কথা বলবে না, কারণ এই মন্ত্র বাক শুদ্ধি মন্ত্র বা বাগদেবীর মন্ত্র, এটা এমন কাউকে কিছু বলে দিলে সেটা সত্যি হয়ে যায়। তো যার জন্য এই মন্ত্রটা বলার পরে চেষ্টা করবে কাউকে কোনো খারাপ কিছু না বলতে, ভালো বলো, সবাইকে ভালো বলো, সবাই ভালো বলো, কিন্তু যারা এই মন্ত্র জপ করবে যারা, তারা যেন কারোর অমঙ্গল না চাইবে বা খারাপ না করবে, কারণ খারাপ করলে তোমার পূর্ণ ফলটা, তার তো কিছু খারাপ হবেই, তার কিন্তু তোমার পূর্ণ ফলটা পুরোটাই নষ্ট হয়ে যাবে, ওটা কিন্তু একদম নিজের উপর এফেক্ট ফেলবে, ওটা একটা ব্যাড ইম্প্যাক্ট, মানে ওটা মানে রিটার্ন চলে আসবে। তো ওই জন্য ওটা কিন্তু মেনটেন করা খুব দরকার, কারণ লাইফে আমি কতটা দিচ্ছি ইউনিভার্স কিন্তু আমাকে ততটাই ফেরত দেবে। আমি যদি পজিটিভিটি দিই, ইউনিভার্স কিন্তু আমাকে পজিটিভিটি ফেরত দেবে। এই সমস্তটাই কিন্তু আমি দাদার থেকেই শিখেছি। তো আমি অনেক কথা বলছি, অনেক কিছুই কিন্তু আমি জানতে পেরেছি, সবটাই কিন্তু দাদার থেকে এবং দিদির থেকে। তো অবশ্যই আমি একটা কথা বলবো বারবার, আমি একটু লাস্টে একটু চেক করে নিই যে এখানে আর কোনো লেটেস্ট কমেন্ট কিছু আছে কিনা, আমি একটু চেক করে নিই। হ্যালো, হাই, ওয়েলকাম। যারা এখন জয়েন করছো তারা প্লিজ তারা রেকর্ডেডটা দেখো। এখন যারা জয়েন করছো তারা রেকর্ডেডটা একটু দেখে নিও। ডায়মন্ড রিং এর কথা জিজ্ঞেস করেছে। ডায়মন্ড রিং তো দাদা ওটাও কি কম্পোজিশন? যদি জুয়েলারি পারপাস নেয় তবে আমার কাছে আসার দরকার নেই। আচ্ছা, যদি অ্যাস্ট্রোলজিক্যালি ডায়মন্ড রিং নিতে চাই তো অবশ্যই আমার কাছে আসলে আমি কম্পোজিশন দেখে ডায়মন্ড রিং পাঠিয়ে দেব। তবে তোমার কি মনে হয়, মানে এটা কি ডায়মন্ড রিং, তো দেখো এটা তো আমরা পড়তেই পারি, শখে পড়তে পারি, করতেই পারি, কিন্তু এটা তোমার কি মনে হয়, এটা কি জুয়েলারি হিসাবে পড়া বেটার হবে নাকি অ্যাস্ট্রোলজিক্যাল দিক থেকে সমস্ত কিছু মেইনটেইন করে তারপর ওটা? জুয়েলারি পড়লে এর কোনো বেনিফিট নেই। আচ্ছা, ডায়মন্ডের অনেক বেনিফিট আছে, হাতটা সুন্দর লাগলো, ডায়মন্ডের বেনিফিট অনেক আছে। ডায়মন্ড যেমন এজটাকে আটকে রাখে, ডায়মন্ড এনহ্যান্স করে, মানে আমাদের সৌন্দর্যটাকে বৃদ্ধি করে। হ্যাঁ, ডায়মন্ড তো ভেনাস থেকে আসে, প্রভাব, প্রতিপত্তি, লাক্সারি লাইফ সব ডায়মন্ড দিতে পারে। তো কার কোন ডায়মন্ডটা শুট করছে সেটা একটুখানি কম্পোজিশনটা তার জন্য পারফেক্ট হবে। তার মানে বাচ্চার যেটা থাকে, বাচ্চার দেখে একটু কম্পোজিশনটা সেট করে দিয়ে, সেক্ষেত্রে বাচ্চার যে মানে বার্থ চার্ট যেটাকে বলা হয়, যে চার্ট, সেটা তোমরা তো সেটাও করো? হ্যাঁ, অবশ্যই ওটাও করো। আচ্ছা, তোমরা যারা সদ্য নতুন, মানে তোমাদের যাদের ধরো নতুন যাদের বেবি হয়েছে, তোমরা কিন্তু নিজের বাচ্চার বার্থ যে চার্টটা হয় সেটার জন্য তোমরা কিন্তু মানে কুষ্টি, যেটাকে আমরা অনেক সময় বলি কুষ্টি যেটাকে বলা হয়, তো তোমরা কিন্তু সমস্তটাই কিন্তু দাদা দিদির কাছে পেয়ে যাবে। হাবড়া হোম ক্রিস্টাল কালেকশন। আমি আজকের লাইভটা খুব বেশিক্ষণ কন্টিনিউ করছি না, তো এখানেই মোটামুটি আমি লাইভটা শেষ করছি। যার যাবতীয় যা কোয়ারিজ তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে, এবং যদি মনে করো কেউ পার্সোনালি আমার সাথে কথা বলতে চাও বা দাদার সাথে কথা বলতে চাও, তোমরা কথা বলতে পারো, তোমরা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারো। তো কারণ ওপেন লাইভ সবসময় হয়তো বলা সবকিছু সম্ভব হয় না, কিছু পার্সোনাল স্পেস, কিছু ব্যক্তিগত ব্যাপার তো থাকেই, তো সেটা নিয়েও কোনো চাপ নেই। তুমি দাদার সাথে কথা বলে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট নাও, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আমি একটু অ্যাড্রেসটা আরেকবার বলে দিই। হাবড়া জিরাট রোড যেটা রয়েছে, হাবড়া জিরাট রোড, হাবড়া নেহেরুবাগ প্রাথমিক বিদ্যালয়, হাবড়া নেহেরুবাগ প্রাথমিক বিদ্যালয় যেটা, তার জাস্ট অপোজিটে, একদম বিপরীতে। কোনো অসুবিধা হবে না তোমাদের লোকেশন আইডেন্টিফাই করতে, ঠিক আছে? তো অনেকক্ষণ বকবক করলাম, থ্যাংক ইউ তোমাদের মূল্যবান সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য। আজকের মতো নমস্কার, শুভরাত্রি।